বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের সকলের দোয়ায় ইনশাল্লাহ ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি অধ্যায় 13 থেকে প্রথম পাঠটি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ক্লাস উপভোগ করছো এবং যে অভিভাবকগণ সাথে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি। খাগড়াছড়ি অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হুসাইন, সহকারী শিক্ষক, ভাগ্য কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। তো শিক্ষার্থী বন্ধুরা, পাঠে যাওয়ার আগে আমরা একটু আলোচনা করে নিই। তোমরা অবশ্যই আলোচনা অংশ নিবে এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সমাজে কে কে বসবাস করে তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, আমাদের সমাজে অনেক ধরনের মানুষ বসবাস করে। এই মানুষের সংখ্যা কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে না কমছে? হ্যাঁ, বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে অনেক ধরনের মানুষ বসবাস করে, যাদেরকে আমরা কি বলে থাকি? জনসংখ্যা, লোক সংখ্যা, মানুষ ইত্যাদি, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ আমরা আলোচনা করব বাংলাদেশের জনসংখ্যা। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটি নিয়ে বসে পড়ো এবং আজকের পাঠের বিষয়বস্তুটা লিখে নাও। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ধারা। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ধারা। অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা থেকে আসছে যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ধারা, আর ধারা থেকে আসছে বাংলাদেশের জনসংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের বইতে মূল বইয়ের পাঠে যাওয়ার আগে আমরা আরেকটি তথ্য আমি তোমাদের সাথে উপস্থাপন করতে চাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে তথ্যটি দেখবে। দেখলে এখানে অনেক কিছু তোমরা বুঝতে পারবে যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ দিন দিন কোথায় যাচ্ছে। এখানে পুরনো একটি তথ্য দেওয়া আছে, যেটা আমাদের আদমশুমারি হিসেবে করা হয়। তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে দেখো, যে প্রথমে আছে সাল, তারপরে হচ্ছে মোট জনসংখ্যা। আমরা যদি দেখবো যে 1974 সালে মোট জনসংখ্যা ছিল 7,64,00,000। তারপর যদি আমরা আসি, দেখবো যে 1981 সালে জনসংখ্যা পূর্বের তুলনায় বেড়ে 8,99,00,000-তে দাঁড়িয়েছে। তারপর যদি আমরা দেখি 1991 সালে জনসংখ্যা দাঁড়িয়েছে 11,14,00,000। তারপর আমরা দেখবো যে 2001 সাল, সেখানে দেখলাম যে 12,93,00,000। তারপর হচ্ছে 2011 সাল সর্বশেষ 14,97,00,000। তারপরে আদমশুমারি তথ্যটা এখনো আমাদের কাছে আসে নাই। আমাদের বইতে যে তথ্যগুলো ছিল এই তথ্যগুলো এখানে উপস্থাপন করলাম। তাহলে বন্ধুরা, এখানে একটা জিনিস যদি লক্ষ্য করো, দেখতে পাবে যে আস্তে আস্তে করে মোট জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়ে চলছে। মোট জনসংখ্যার পরিমাণ অধিক হারে বৃদ্ধি পেয়ে চলছে। তো আমরা নিচে যদি লক্ষ্য করি, অনেক লোকজন আমরা দেখতে পাচ্ছি, অনেক জনসংখ্যা এখানে দেখতে পাচ্ছি। মানে একটু ফাঁকাও
জায়গা নেই যে নিঃশ্বাস নেবে ভালো করে, এইখানে অনেক জনসংখ্যা। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দেশে জনসংখ্যা দিন দিন কি হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত আছে এবং বৃদ্ধির পরিমাণও বেশি। তো বন্ধুরা, তোমরা যদি তোমাদের বইয়ে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির ৬৬ পৃষ্ঠা দেখো, তাহলে দেখতে পাবে যে এখানে তথ্যটা দেওয়া আছে, আমি যে তথ্যটি তোমাদেরকে দেখিয়েছি, এবং আরো কিছু তথ্য এখানে দেওয়া আছে, আমরা সেটা এখন জানব। প্রথম আছে জনসংখ্যা বৃদ্ধি। বিভিন্ন সময়ের আদমশুমারি থেকে নেওয়া বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কিত চকটি লক্ষ্য করো। পাশে আছে, আমরা একটু আগে দেখেছি, বাংলাদেশের জনসংখ্যা ৩৭ বছরে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। বিগত ৩৭ বছরে কত গুণ হয়ে গেছে? দ্বিগুণ, মানে ডবল হয়ে গেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী বছরে ১.২% হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধির হার ১৯৭০ সালের থেকে কম, কিন্তু পরিমাণগত হিসাব করলে মোট বেশি। তবে এখন যে হারে বৃদ্ধি পাচ্ছে তা ১৯৭০ সালের তুলনায় কম, তখন বৃদ্ধির হারটা বেশি ছিল। সেই সময় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৩%। দেখা যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে, জনসংখ্যার বৃদ্ধির যে হার সেটা কমেছে, কিন্তু মোট জনসংখ্যা কমেনি। তা সত্ত্বেও অতীতে বাংলাদেশের জনসংখ্যা বেশি বৃদ্ধি পাওয়ায় আয়তনের তুলনায় তা অনেক বেশি। অর্থাৎ আমাদের দেশের আয়তন বাড়ছে না, কিন্তু মোট জনসংখ্যা বাড়ছে। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি আমাদের পাটে, যে আগে যে পরিমাণ সংখ্যাটা বৃদ্ধি পেয়েছিল বেশি হারে, সেই হারটা কমেছে, কিন্তু মোট জনসংখ্যা কমেনি। জনসংখ্যার ঘনত্ব, আমরা জানি যে একটি দেশে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করেন তাকে জনসংখ্যার ঘনত্ব বলে। তাহলে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে লোক সংখ্যা। একটি দেশে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করেন তাকে জনসংখ্যার ঘনত্ব বলে। তাহলে আমরা যদি এটা একটু লিখে নেই, তাহলে মনে রাখতে পারবো সহজে যে জনসংখ্যার ঘনত্ব, তোমরা লিখে নাও, জনসংখ্যার ঘনত্ব একটি দেশে প্রতি বর্গ কিলোমিটারে প্রতি বর্গ কিলোমিটারে একটি দেশে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করেন তাকে জনসংখ্যার ঘনত্ব বলে। ঠিক আছে বন্ধুরা, অর্থাৎ একটি দেশে যত প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বসবাস করে ততজন লোক হচ্ছে ওই দেশের জনসংখ্যার ঘনত্ব। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে একটি দেশে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করেন তাকে জনসংখ্যার ঘনত্ব বলে। যেহেতু আমাদের দেশের আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের দেশের আয়তন যা ছিল তাই, আয়তন কোনো পরিবর্তন হচ্ছে না, তাই সময়ের সাথে সাথে জনসংখ্যার ঘনত্ব বেড়ে চলেছে। অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যার বসবাসের পরিমাণও বেড়ে চলছে, তার মানে ঘনত্বও বেশি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। 2011 সালে জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন। 2011 সালে
প্রতি বর্গ কিলোমিটারে আমাদের দেশের জনসংখ্যার ঘনত্ব ছিল 1015 জন। জনসংখ্যা ঘনত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে 11তম। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বাংলাদেশের কত? 11তম। বাংলাদেশ বিশ্বে 11তম। সিঙ্গাপুরের অবস্থান তৃতীয় এবং হংকং 4র্থ। প্রতিবেশী রাষ্ট্র ভারত আছে 33তম স্থানে এবং পাকিস্তানের অবস্থান 56তম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা দেখলাম যে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে 11তম এবং সিঙ্গাপুরের অবস্থান তৃতীয়, হংকং হচ্ছে 4র্থ। আমাদের প্রতিবেশী দেশ ভারত হচ্ছে 33তম এবং পাকিস্তানের স্থান হচ্ছে 56তম। এখন আমরা দেখব অতিরিক্ত জনসংখ্যার কুফল। অতিরিক্ত জনসংখ্যার কুফল। এখন তোমরা যদি আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট বা অতীতের প্রেক্ষাপট তুলনা করো বা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে বা দেখতে পাবে যে জনসংখ্যা বৃদ্ধির ফলে আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। তো এই সমস্যাগুলো আমরা বাস্তবেই দেখতে পাচ্ছি। তো এখন আমি তোমাদেরকে একটি চার্টের মাধ্যমে এই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে বা দেখতে পাবে যে এখানে একটু আগে আমি যে চার্টটি দেখিয়েছিলাম তোমাদেরকে, সেটিও এখানে অন্তর্ভুক্ত আছে। বাংলাদেশের জনসংখ্যার সাল হিসাবে সালোয়ারি মোট জনসংখ্যার হিসাব, এবং এখানে আছে অতিরিক্ত জনসংখ্যার কুফল। অতিরিক্ত জনসংখ্যার কুফল। আমরা জানি যে অতিরিক্ত জনসংখ্যা আমাদের দেশের জন্য অভিশাপ, আশীর্বাদ নয়। কারণ আমাদের দেশের জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হব। তো এখানে আছে যে মানুষ কাজ পায় না। এখন মানুষ যদি বেশি হয় তাহলে কাজ তো পাবেই না, তার মানে মানুষ অনেক বেকার থাকতে হবে। তারপরে হচ্ছে প্রয়োজনীয় খাবার পাওয়া যায় না। খাবার যেহেতু সীমিত পরিমাণ, খাবার ওই হারে বৃদ্ধি পাচ্ছে না, সুতরাং মানুষ যে হারে বৃদ্ধি পাচ্ছে তো খাবার পাওয়া যাবে না। অনেকে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না। আমাদের দেশে বিদ্যালয়মুখী শিক্ষার্থীদেরকে বিদ্যালয়মুখী করার জন্য সরকার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে, তারপরেও দেখা যাচ্ছে যে আসলে অনেকে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না। কারণ তাদের খাবারের যে চাহিদা মেটানো, তারপরে পোশাক আশাকের চাহিদা মেটানো, পারিবারিক ঘাটতি মেটানো, এগুলো মেটাতে গিয়ে বাচ্চাদেরকে স্কুলে বা বিদ্যালয়ে পাঠাতে পারেন না। তারপর হচ্ছে চিকিৎসা সেবা পাওয়া যায় না। মানুষ বেশি হলে সঠিক চিকিৎসা সেবা পাওয়া যাবে না, এটা বাস্তবতা। তারপর হচ্ছে সমাজে অপরাধ বেড়ে যাচ্ছে। অতিরিক্ত মানুষ হলে, অতিরিক্ত জনসংখ্যা হলে এটা স্বাভাবিক যে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যায়। তারপরে হচ্ছে পরিবেশ দূষিত হয়। মানুষ বৃদ্ধি পেলে তাদের কর্মসংস্থান, তাদের খাবার, তাদের পোশাক আশাক, তাদের চলাফেরা, তাদের সকল কিছু সামষ্টিকভাবে চিন্তা করলে আমাদের চারপাশের পরিবেশ অবশ্যই দূষিত হবে। কারণ আমরা অতিরিক্ত জনসংখ্যার জন্য কি করতে হবে, যে ফসলের জমিন আছে সেখানে খাদ্য বেশি উৎপাদন করতে হবে, সেখানে ওষুধ প্রয়োগ করতে হবে, দেখা যাবে মাটি দূষিত হবে, পানি দূষিত হবে। তারপরে হচ্ছে যে অতিরিক্ত জনসংখ্যার জন্য আমরা কি করতে হবে, বাড়িঘর নির্মাণ করতে হবে। তো বাড়িঘর নির্মাণ করতে হলে কি করতে হবে, গাছপালা কেটে ফেলতে হবে। অনেক অনাবাদি যে জমি আছে, জমি ভরাট হয়ে যাবে। গাছপালা কেটে ফেললে আমরা অক্সিজেন থেকে বঞ্চিত হব, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে, আবহাওয়াগত পরিবেশ নষ্ট হয়ে যাবে। তো তাহলে বন্ধুরা আমরা অতিরিক্ত জনসংখ্যার অনেকগুলো কুফল বা অসুবিধা আমরা দেখলাম। আমি আবারও একটু আলোচনা করছি। আমাদের আজকের আলোচনার একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার কুফল। মানুষ কাজ পায় না, প্রয়োজনীয় খাবার পাওয়া যায় না, অনেকে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না, চিকিৎসা সেবা পাওয়া যায় না, সমাজে অপরাধ বেড়ে যায়, পরিবেশ দূষিত
হয়। তো বন্ধুরা, তাহলে আমরা কি দেখলাম আজ দেখলাম আমাদের বাংলাদেশের অতীত থেকে বর্তমান পর্যন্ত আদমশুমারির যে তথ্য সেই অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধির যে ধারাবাহিকতা সে দ্বারা আমরা দেখলাম। তারপরে আমরা দেখলাম যে জনসংখ্যার ঘনত্ব এবং ঘনত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থান এবং আমাদের প্রতিবেশী কয়েকটি দেশের অবস্থান সম্পর্কে জানলাম। তারপরে আমরা জানলাম যে জনসংখ্যার কুফল, যেটি একেবারে একটি গুরুত্বপূর্ণ বিষয়, জনসংখ্যার কুফল সম্পর্কেও আমরা জানলাম। এখন আমি তোমাদেরকে ছোট্ট একটি কাজ দিব, কাজ দিয়ে তোমাদের থেকে বিদায় নেব। তোমরা সবাই এই কাজটি সুন্দর করে লিখবে এবং বিদ্যালয় খুললে তোমাদের শিক্ষকদেরকে এই কাজটি দেখাবে। কাজগুলো সুন্দর করে গুরুত্ব সহকারে তোমরা করবে। আশা করি তোমরা অনেকটা সফল হবে, সফলকামী হবে। আমরা আজকে যে পার্টি নিয়ে আলোচনা করেছিলাম সেই পার্টি থেকে আমি তোমাদেরকে কাজটি দিচ্ছি, বাড়ির কাজ। জনসংখ্যার ঘনত্ব কাকে বলে? বাংলাদেশে জনসংখ্যার কুফল সম্পর্কে চারটি বাক্য লেখো। কি দেখলাম বন্ধুরা? আমরা যে বাড়ির কাজ দেখলাম একটি। বাড়ির কাজ 1, জনসংখ্যার ঘনত্ব কাকে বলে, যেটা আমাদের আলোচনা ছিল। বাংলাদেশের জনসংখ্যার কুফল সম্পর্কে 4টি বাক্য লেখো, এটাও আমাদের আলোচনায় ছিল। আমরা জনসংখ্যার ঘনত্ব সম্পর্কে জেনেছি এবং আমাদের বাংলাদেশের জনসংখ্যার যে কুফল সেটা সম্পর্কে আমরা জেনেছি। তো বন্ধুরা, তোমাদের সাথে অন্য একটি পাঠ নিয়ে আবারও অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং বাড়িতে থাকবে, নিরাপদে থাকার চেষ্টা করবে, তোমাদের মা বাবার সাথে থাকবে, নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।